রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কেন যুগ যুগ ধরে আমাদের এমনভাবে টানে? উত্তরটা কিন্তু শুধু গল্পের মধ্যে নেই। আসল রহস্যটা লুকিয়ে আছে তার গল্প বলার অবিশ্বাস্য কৌশলের ভেতরে। চলুন আজ সেই লুকানো স্থপতিকেই খুঁজে বের করা যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এর উত্তর খুঁজতে গেলেই দেখবেন বইটা পড়ার একটা নতুন দরজা খুলে গেছে। শব্দের আড়ালে যে লেখকের আসল কারুকার্যটা থাকে সেটা ঠিক তখনই চোখে পড়ে। ঠাকুরের প্রতিভা বুঝতে হলে সবার আগে দুটো জিনিসকে আলাদা করে নিতে হবে। একটা হলো কাহিনী, মানে গল্পে কি বলা হচ্ছে, আর অন্যটা হলো বাচন, অর্থাৎ কিভাবে বলা হচ্ছে। গল্প বলারই কলা কৌশলটাই হলো আখ্যান তত্ত্বের একেবারে মূল কথা। আচ্ছা, যে কোনো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র আসলে কে? নায়ক বা নায়িকা? না, আসল ক্ষমতাটা কিন্তু থাকে কথকের হাতে। চলুন সবার আগে এই কণ্ঠস্বরকেই চিনে নেওয়া যাক। রবীন্দ্রনাথ তার লেখার শুরুর দিকে প্রায়শই একজন প্রকাশ্য কথককে ব্যবহার করতেন। মানে এমন একটা কণ্ঠস্বর যা শুধু গল্পই বলে না, বরং পাঠকের ভাবনাকে সরাসরি প্রভাবিত করার চেষ্টা করে। এখানে একটা মজার ব্যাপার হলো, কথক কিন্তু সরাসরি পাঠকদের সঙ্গে কথা বলছেন। তিনি যে গল্পটা সাজাচ্ছেন সেই ভূমিকাটা লুকানোর কোনো চেষ্টাই করছেন না, একেবারে যেন আমাদের হাত ধরে গল্পের ভেতরে নিয়ে যাচ্ছেন। আবার দেখুন, গল্পের জগতের সাথে কথকের সম্পর্কটা কেমন তার উপর ভিত্তি করেও কথককে ভাগ করা যায়। আর এই ভাগটা কিন্তু আমরা কিভাবে তথ্যটা পাচ্ছি তা পুরোপুরি বদলে দেয়। ঠাকুরের বেশিরভাগ বড় উপন্যাসে, ধরুন গোড়া বা চোখের বালি, আমরা এই বাইরের কথককেই পাই। তিনি যেন একটা অদৃশ্য ক্যামেরার মতো, যিনি সব দেখতে পান কিন্তু নিজে কাহিনীর অংশ নন। কিন্তু রবীন্দ্রনাথ তো এখানেই থেমে থাকার পাত্র নন। তিনি এরপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। যেমন ঘরে বাইরে উপন্যাসে এসে তিনি এক ধাক্কায় কথককে গল্পের ভেতরে নামিয়ে আনলেন। আর শুধু একজন নয়, তিনজন চরিত্র তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে গল্পটা বলছে। ভাবুন একবার, এটা পুরো আখ্যানকে একটা অন্য মাত্রা দিয়ে দেয়। এই টেবিলটা এক ঝলকেই ঠাকুরের ঔপন্যাসিক হিসেবে বিবর্তনটা দেখিয়ে দেয়। দেখুন, শুরুর দিকে প্রায় সবই বাইরের কথক, তারপর চতুরঙ্গ বা ঘরে বাইরে তো এলেন ভেতরের কথক, আর একদম শেষে মালঞ্চ বা 4 অধ্যায়ে গিয়ে কথক এতটাই সূক্ষ্ম, এতটাই আড়ালে চলে যান যে তার উপস্থিতি প্রায় বোঝাই যায় না। এটা তার শৈলীর এক বিশাল পরিবর্তন। আচ্ছা, গল্পটা কে বলছে সেটাই কি সব? না, আরও একটা জরুরি প্রশ্ন আছে। আমরা কার চোখ দিয়ে গল্পটা দেখছি? কথকের কণ্ঠ আর দেখার চোখ, এই দুটো কিন্তু সবসময় এক নাও হতে পারে। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। কথক হয়তো আমাদের বলছেন কি ঘটছে, কিন্তু তিনি প্রায়শই তা আমাদের দেখান কোনো একটা নির্দিষ্ট চরিত্রের চোখ আর মন দিয়ে। এখানে দেখুন, সবজান্তা কথকই কিন্তু কথা বলছেন, কিন্তু আমরা ফকিরকে দেখছি পুরোপুরি গোবিন্দমাণিক্য চরিত্রের সন্দেহ আর বিচার করার দৃষ্টিকোণ থেকে। কথক যেন গোবিন্দমাণিক্যের কাঁধে ভর করে আমাদের দৃশ্যটা দেখাচ্ছেন। বেশ, এবার আমরা এমন একটা স্তরে ঢুকব যা সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয়। এখানে কথকের মুখোশের আড়াল থেকে মাঝে মাঝে স্বয়ং রবীন্দ্রনাথের মুখটাই যেন উকি মারে। এটা কি একজন সাধারণ গল্পকারের কথা বলে মনে হচ্ছে, নাকি কোনো দার্শনিক বা প্রাবন্ধিকের, যিনি জীবন সম্পর্কে খুব গভীর একটা মন্তব্য করছেন? আসল বিষয়টা হল ঠাকুরের নিজস্ব কণ্ঠস্বর, তার ব্যক্তিগত দর্শন আর জীবনবোধ প্রায়ই কথকের বলার ধরনের সঙ্গে একাত্ম হয়ে যায়। আর ঠিক এই কারণে তার উপন্যাসগুলো শুধু গল্প থাকে না, একটা গভীর জীবন ভাষে পরিণত হয়। এর প্রমাণ কিন্তু শুধু উপন্যাসে নয়, তার অন্যান্য লেখাতেও ছড়িয়ে আছে। যেমন নারীত্বের এই দ্বৈতরূপের ধারণাটা তার উপন্যাস আর কবিতায় প্রায় একই ভাষায় ফিরে এসেছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে এটা শুধু কথকের কথা নয়, এ স্বয়ং রবীন্দ্রনাথের ভাবনা। এখন লেখকের এই উপস্থিতি নিয়ে সমালোচকদের মধ্যে বিতর্ক থাকতেই পারে, কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার, রবীন্দ্রনাথের উপন্যাসে পর্দার আড়ালে সব সময় এক শক্তিশালী চেতনা কাজ করে, যা পুরো আখ্যানকে নিয়ন্ত্রণ করে। আর সেই চেতনাটা আর কারো নয়, স্বয়ং রবীন্দ্রনাথের। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? এই 4টে ধাপ। এটা কিন্তু শুধু ঠাকুর নয়, যে কোনো লেখকের উপন্যাসকে নতুনভাবে আবিষ্কার করার একটা চাবিকাঠি হতে পারে।
পরেরবার কোনো গল্প পড়ার সময় এই টুলকিটটা ব্যবহার করলে হয়তো পুরো অভিজ্ঞতাটাই বদলে যাবে। আসলে কথকের আড়ালে থাকা এই লুকানো স্থপতিকে খুঁজে বের করা মানে শুধু গল্প পড়া নয়, এর মানে হলো গল্পের পেছনের শিল্পকে সম্মান জানানো। এই কারুকার্যটাই তো একটা সাধারণ কাহিনীকে কালজয়ী সাহিত্যে পরিণত করে।